আজকের ভিডিওর আলোচনা শুরু করার আগে আগের ভিডিওতে যে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল সেই হোমওয়ার্কের সলিউশনটা আগে করা যাক। তোমাদের এরকম একটা সার্কিট দেওয়া ছিল, সেখানে এ পয়েন্টের পোটেনশিয়াল 10 ভোল্ট বলে দেওয়া ছিল, আমাকে বি পয়েন্টের পোটেনশিয়াল ফাইন্ড আউট করতে হবে, এটাই তোমাদের অঙ্কটা ছিল। তো এই সলিউশনটা করব কিভাবে? এই সলিউশনটা নর্মাল মেথডেও করা যায় আর শর্ট ট্রিকেও করা যায়। তো আমি শর্ট ট্রিকে করব, কারণ শর্ট ট্রিক তোমাকে যেহেতু শেখানো হয়েছে, আগের ভিডিওতেই শর্ট ট্রিক শেখানো হয়েছে। কি শেখানো হয়েছে? দেখো, দুটো ব্যাটারি কিন্তু এখানে সিরিজ কম্বিনেশনে আছে। কেন সিরিজ কম্বিনেশনে আছে? এর মধ্য দিয়ে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে, তাহলে এইখানের মধ্য দিয়ে মানে এ পয়েন্টে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে বি পয়েন্টের মধ্য দিয়েও 3 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে, কারণ কারেন্ট যাওয়ার তো আর কোনো রাস্তা নেই। তাহলে এটুকু বুঝতে পারলাম যে এই দুটো ব্যাটারির মধ্যে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। আর দুটো ব্যাটারি যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে আমি এই দুটো ব্যাটারিকে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমি যখন দুটো ব্যাটারিকে একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করব, তখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাটারিগুলো একে অপরকে সাপোর্ট করছে না অপোজ করছে। তুমি লক্ষ্য করে দেখো, এই ব্যাটারিগুলোর এই প্রথম ব্যাটারির নেগেটিভ নেগেটিভ প্রান্তের সঙ্গে, বা প্রথম ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে সেকেন্ড ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করা হয়েছে। তার মানে এই ব্যাটারি দুটো একে অপরকে অপোজ করছে। কেন অপোজ করছে? ধরো, এটা তো সার্কিটের কোনো একটা অংশ, যদি মনে মনে ইমাজিন করো এর সঙ্গে রেজিস্ট্যান্স লাগানো আছে, ঠিক আছে? তো এই ব্যাটারিটা কি চাইবে? এই ব্যাটারি চাইবে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করুক। আবার এই 15 ভোল্টের ব্যাটারিটা চাইবে কারেন্টটা এই ডাইরেকশনে ফ্লো করুক। তার মানে ব্যাটারি দুটোর কারেন্ট একে অপরকে অপোজ করছে, অর্থাৎ অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। আর আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে কানেকশনটা যদি সেম প্রান্তে থাকে, দেখো এর নেগেটিভের সঙ্গে এর নেগেটিভ যুক্ত আছে, তাহলে বুঝে যাবো যে ব্যাটারি দুটো অপোজিট ওয়েতে কানেক্ট করা আছে। এখন অবশ্যই, যেহেতু এই দুটো ব্যাটারি অপোজিট ওয়েতে কানেক্ট করা আছে, তার মানে এই দুজনের মধ্যে যুদ্ধ চলছে। এই দুজনের মধ্যে যুদ্ধে কে জিতবে? অবশ্যই 15 ভোল্ট জিতবে। তাহলে এই দুটো ব্যাটারিকে যদি একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করি, তাহলে ওই সিঙ্গেল ব্যাটারির যে ইএমএফ হবে সেটা হবে 5 - 15 = 10 ভোল্ট। তাহলে একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করব, যেহেতু এ বড় তাই জন্য সাইনটা এর মতোই লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার 5 - 15 = 10 ভোল্ট হবে, 10 ভোল্ট হবে। এখন ঘটনা হচ্ছে, এই দুটো রেজিস্ট্যান্সও কিন্তু সিরিজ কম্বিনেশনে রয়েছে। কেন সিরিজ কম্বিনেশনে রয়েছে? কারণ এই দুটো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে। আর যদি সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, তাহলে রেজিস্ট্যান্স দুটোকে আমি যোগ করে দিতে পারি, কারণ সিরিজ কম্বিনেশনে আছে। আর এইখানে একটা সুবিধা কি, আমাকে রেজিস্ট্যান্সের কোনটা পজিটিভ প্রান্ত কোনটা নেগেটিভ প্রান্ত দেখার দরকার নেই, ডাইরেক্টলি আমি যোগ করে দেবো। তাহলে 2 আর 3 কে যদি যোগ করি, তাহলে আমার নেট যে রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5 ওহম। তাহলে একটা 5 ওহমের রেজিস্ট্যান্সকে আমি কানেক্ট করে দেবো। তার মানে এই যে সার্কিটটা ছিল এটা সিম্পলিফাইড হয়ে এই আকার নিল, ঠিক আছে? এখন তুমি লক্ষ্য করে দেখো, কারেন্ট কত যাচ্ছিল? 3 অ্যাম্পিয়ার যাচ্ছিল। এখন ঘটনা হচ্ছে, এই পয়েন্টের পোটেনশিয়াল ছিল 10 ভোল্ট। আমাকে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত সেটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? লক্ষ্য করে দেখো, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের পোটেনশিয়াল 10 ভোল্ট পরিমাণ বেশি, কারণ 10 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। তাহলে এইখান থেকে এইখানে যদি যাই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি যাই, তাহলে পোটেনশিয়াল 10 ভোল্ট বাড়বে। কেন? কারণ এই পয়েন্টের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তকে কানেক্ট করা আছে, আর এই প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে কানেক্ট করা আছে। তাহলে এটা যদি 10 ভোল্ট হয়, তাহলে 10 যোগ করে দেবো, তাহলে এর যে পোটেনশিয়াল দাঁড়াবে সেটা 10 + 10 = অবশ্যই 20 ভোল্ট হবে। আর কারেন্ট যেহেতু 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এইখানেও আমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। আর আমি জানি কারেন্ট ফ্লো করে সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে, অর্থাৎ কারেন্টের ডাইরেকশনে আমি যদি হাঁটি, তাহলে ভোল্টেজের মান কমবে, বিভবের মান কমবে। কত পরিমাণ কমবে? না, আই আর পরিমাণ কমবে। এখন আই যেহেতু 3 অ্যাম্পিয়ার, আর আর যেহেতু 5 ওহম, তাহলে যে ভোল্টেজ কমবে সেটা হচ্ছে 5 × 3 = 15 ভোল্ট। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল এর থেকে 15 ভোল্ট কম হবে, অর্থাৎ 20 - 15 ভোল্ট আমার অ্যান্সার আসবে 5 ভোল্ট। তার মানে বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি আসবে 5 ভোল্ট। আর 5 ভোল্ট হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এটা তোমরা নোট ডাউন করে নাও।
এবারে আমরা পড়বো কিরচফ কারেন্ট ল। কিরচফ কারেন্ট ল শুনে তোমাদের মনে হচ্ছে আমাদেরকে এবারে নতুন কিছু ল পড়ানো হবে, কিন্তু না, এমনটা নয়। আমি তোমাদেরকে বলছি, তারপর তোমরা নিজেরাই বলবে এটা তোমরা জানতে কি জানতে না। এটা হচ্ছে, এই যে তুমি একটা ক্রস টাইপের সাইন এঁকেছি বা প্লাস টাইপের সাইন এঁকেছি, এটা আলাদা করে কোনো স্পেশাল সাইন ভাবার দরকার নেই। এটা হচ্ছে সার্কিটের কোনো একটা অংশ, এটা হচ্ছে সার্কিটের কোনো একটা অংশ। তুমি ধরে নাও এইখানে I1 কারেন্ট ঢুকছে, ধরে নাও এইখানে I2 কারেন্ট ঢুকছে, ধরে নাও এইখানে I3 কারেন্ট ঢুকছে। তাহলে এই পয়েন্টের মধ্য দিয়ে, মানে এই পয়েন্ট থেকে যতটা কারেন্ট বেরোবে তার মানটা কত হবে? অবশ্যই I1 প্লাস I2 প্লাস I3 হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। এবার এই জিনিসটা কি তোমাদের অজানা ছিল? অ্যান্সারটা হচ্ছে না, অজানা ছিল না। এটা তো জানতে, এটাই হচ্ছে কিরচফ কারেন্ট ল, কিন্তু এটা তোমাদেরকে সাজিয়ে বলতে হবে কিরচফ কারেন্ট লটা কি ছিল। আগে ব্যাপারটা বোঝো, যদি ব্যাপারটা বুঝে যাও তাহলে সাজাতে তোমরা নিজেরাই পেরে যাবে। ধরে নাও এইখানে সাপোজ করো এইখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, সাপোজ করো এইখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, ধরে নাও যে I3 এর মানটা 4 অ্যাম্পিয়ার ছিল। তাহলে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ারের তিনটে কারেন্ট, এই ধরে নাও এই যে সংযোগ, এই চারটে ওয়্যার যে বিন্দুতে সংযোগ স্থাপন করেছে, এই চারটে ওয়্যারকে যে বিন্দু কানেক্ট করেছে সেটাকে আমরা নোডাল পয়েন্ট বলি, সেটাকে আমরা নোড পয়েন্ট বলি বা জাংশন পয়েন্ট বলি। এত কিছু জটিল ভাবে ভাবার দরকার নেই। যে পয়েন্টে এই চারটে ওয়্যার মিট করেছে সেটাকে জাংশন পয়েন্ট তুমি ধরে নাও, জাংশন পয়েন্ট তুমি নাও নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। ধরে নাও এই পয়েন্টে মোট কত কারেন্ট ঢুকছে? 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার। তাহলে স্বাভাবিক এই পয়েন্টে যদি 1 প্লাস 2 প্লাস 4, 4 আর 2 6 আর 1 7, 7 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ঢোকে, তাহলে অবশ্যই এই পয়েন্ট থেকে 7 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? এই পয়েন্ট তো আর কারেন্ট গুলোকে ধরে রেখে যেতে পারবে না। কারেন্ট ঢুকছে মানে চার্জ ঢুকছে, চার্জ তো ধরে রেখে দিতে পারবে না। স্বাভাবিক যতটা কারেন্ট ঢুকছে ততটা কারেন্ট বেরিয়ে যাবে। এটাই হচ্ছে কিরচফ কারেন্ট ল। তাহলে অবশ্যই এইদিকে যদি 1, এইদিকে যদি 2, এইদিকে যদি 4, এই তিনটে কারেন্ট যদি এই জাংশন পয়েন্টে এন্টার করে, তাহলে এই জাংশন পয়েন্ট থেকে যতটা কারেন্ট বেরিয়ে যাবে সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 4। বোঝা গেছে? জাংশনে, জাংশন মানে কি? তোমরা দেখবে রেলওয়ে জাংশনের নাম শুনেছো। রেলওয়ে জাংশন মানে কি? সেই যেখানে, মানে যে জাংশন, সেই স্টেশনকেই বলা হবে যে স্টেশন থেকে মাল্টিপল জায়গার কানেকশন রয়েছে। মানে একটা জাংশন থেকে যদি মাল্টিপল জায়গা, মানে মাল্টিপল জায়গা থেকে আসা রেল লাইন যদি কোনো একটা স্টেশনে এসে মিলিত হয়, তাহলে সেটাকে জাংশন বলা হয়, সেই স্টেশনটাকে জাংশন বলা হয়। যেমন হাওড়া একটা জাংশন, হাওড়া থেকে না ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা যাওয়া যায়, মানে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনের রেল লাইন ওই হাওড়াতে এসে মিলিত হয়, তাই জন্য সেটাকে হাওড়া জাংশন বলা হচ্ছে। ঠিক সেরকম এইটাকে জাংশন বলা হচ্ছে কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়্যার এখানে এসে যুক্ত হয়েছে। এখন এই জাংশনে টোটাল যতটা কারেন্ট ঢুকছিল, এই জাংশন থেকে টোটাল ততটা কারেন্ট বেরিয়ে যাবে। আর এটা যদি I4 হয়, এই কারেন্টটা যদি I4 হয়, তাহলে আমি বলতে পারি টোটাল ইনওয়ার্ড কারেন্ট কত। ইনওয়ার্ড কারেন্ট মানে কতটা কারেন্ট ঢুকছে, টোটাল ইনওয়ার্ড কারেন্ট কত? টোটাল ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। কতটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে? আউটওয়ার্ড কারেন্ট কত? আউটওয়ার্ড কারেন্ট কত? I4। এখন KCL, কিরচফ বলছে, কিরচফের কারেন্টের সূত্র বলছে যে ইনওয়ার্ড কারেন্ট আর আউটওয়ার্ড কারেন্টের মানটা কিন্তু সমান হবে। অর্থাৎ আউটওয়ার্ড কারেন্ট আর ইনওয়ার্ড কারেন্টের মানটা সমান হবে। তাহলে I4 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 হবে। এটা হচ্ছে কিরচফ কারেন্ট ল। আবার অনেক বইয়ে এটাকেই একটু জটিল ভাষায় দেওয়া থাকে যে একটা স্পেসিফিক পয়েন্ট থেকে, কোনো একটা জাংশন পয়েন্ট থেকে টোটাল যতটা পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে তার অ্যালজেব্রিক সামটা 0 হবে। দেখো তোমরা জানো যে কারেন্ট হচ্ছে স্কেলার রাশি,
কারেন্ট যদি স্কেলার রাশি হয় তাহলে সেটা বীজগণিতের যোগ বিয়োগের সূত্র মেনে চলবে। তার মানে কারেন্ট যদি স্কেলার রাশি হয় সেটা অ্যালজেব্রিক সাম বা বীজগণিতের যোগ বিয়োগের সূত্র মেনে চলবে। কেসিএল বলছে বা কিরচফ কারেন্ট ল বলছে কোনো একটা জাংশন থেকে টোটাল যতটা কারেন্ট বেরিয়ে যাবে তার অ্যালজেব্রিক সামটা 0 হবে। টোটাল যতটা কারেন্ট বেরিয়ে যাবে তার অ্যালজেব্রিক সামটা 0 হবে। টোটাল যতটা কারেন্ট বেরিয়ে যাবে তার অ্যালজেব্রিক সামটা 0 হবে। এইখানে টোটাল যতটা কারেন্ট বেরিয়ে যাবে অর্থাৎ আউটওয়ার্ড কারেন্টের উপরে জোর দেওয়া হচ্ছে। তাহলে আউটওয়ার্ড কারেন্টটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে। তোমরা অপোজিটও ভাবতে পারো, যদি আউটওয়ার্ড কারেন্ট বেরিয়ে যাচ্ছে যে কারেন্টটাকে ওটাকে নেগেটিভ যদি ধরো তাহলে ইনওয়ার্ড কারেন্টটা অবশ্যই পজিটিভ হবে। আর কেসিএল বলছে তুমি যে কোনো একটা ধরবে, ইনওয়ার্ডটাকে পজিটিভ ধরবে, না হলে আউটওয়ার্ডটাকে পজিটিভ ধরবে। আমি ইনওয়ার্ডটাকে পজিটিভ ধরা বেশি পছন্দ করি, তাই জন্য ইনওয়ার্ড কারেন্টটাকে আমি পজিটিভ ধরছি। তাহলে কিরচফ কারেন্ট ল বলছে যে কোনো একটা জাংশন পয়েন্টে টোটাল ইনওয়ার্ড কারেন্টের অ্যালজেব্রিক সাম 0 হবে বা টোটাল আউটওয়ার্ড কারেন্টের অ্যালজেব্রিক সাম 0 হবে। তাহলে ইনওয়ার্ড কারেন্টটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে ইনওয়ার্ড কারেন্টের মান কত আছে i1 প্লাস i2 প্লাস i3, আর আউটওয়ার্ড কারেন্টটা কত আছে i4। তাহলে i4টা ইনওয়ার্ড কারেন্টটাকে যদি পজিটিভ ধরি তাহলে আউটওয়ার্ড কারেন্টটা কত ধরবো, নেগেটিভ ধরবো। তাহলে -i4 ইজ ইকুয়াল টু 0 হবে। আর সত্যি তো তাহলে i1 প্লাস i2 প্লাস i3 ইজ ইকুয়াল টু i4 হচ্ছে। মানে এটাকে ঘুরিয়ে প্রমাণ করা হলো। আমি এখানে বলেছিলাম ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়াল টু আউটওয়ার্ড কারেন্ট, i1 প্লাস i2 প্লাস i3 ইজ ইকুয়াল টু i4, আর তুমি অ্যালজেব্রিক সাম 0 করে তুমি এটাকে ইজিলি প্রুফ করতে পারবে। আবার আমি যদি বলি টোটাল আউটওয়ার্ড কারেন্টটা যদি 0 হয়, টোটাল এবারে যাদের ইচ্ছে ছিল আউটওয়ার্ড কারেন্টটাকে পজিটিভ ধরবে, তো ধরো আউটওয়ার্ড কারেন্টটাকে পজিটিভ ধরো, এইটাকে পজিটিভ ধরো, এইটাকে তুমি নেগেটিভ ধরো। তাহলে আউটওয়ার্ড কারেন্টটা যদি পজিটিভ হয় তাহলে ইনওয়ার্ড কারেন্টটা নেগেটিভ হবে। তাহলে i4 মাইনাস i1 প্লাস i2 প্লাস i3 ইজ ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে i4 ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস i3 আসবে, i4 ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস i3 আসবে। এটাই কিরচফ কারেন্ট ল। দেখো ভেঙে বলে দিলাম। বলো নতুন করে কিছু ছিল কি জানার মতো, নতুন করে কিছু ছিল কি? তোমরা জানতে তো, কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে কিরচফ মানে এটাকেই কিরচফ কারেন্ট ল হিসেবে আছে, তো তোমাকে লিখতে হবে। তাই জন্য যেহেতু লিখতে সুবিধা হয়, যাতে করে ভাষাটা বুঝতে সুবিধা হয়, বইয়ের ভাষাটা বুঝতে সুবিধা হয়, তাই জন্য আমি একটু ডিফারেন্ট স্টাইলে কিরচফ লটাকে বলে এক্সপ্লেন করলাম। এবারে কিরচফ কারেন্ট ল বেসিক্যালি কি প্রকাশ করতে চাইছে, মানে কিরচফ কারেন্ট ল বেসিক্যালি প্রকাশটা কি করছে। তাহলে আমি কি বললাম, ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়াল টু আউটওয়ার্ড কারেন্ট হবে। তাহলে আমি যদি এখানে এটাকে ভাষায় যদি লিখি যে ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়াল টু আউটওয়ার্ড কারেন্ট। এখন ইনওয়ার্ড কারেন্ট কত ছিল, i1 প্লাস i2 প্লাস i3, আর আউটওয়ার্ড কারেন্ট কত ছিল, i4 ছিল। বেসিক্যালি এটাকে আমি i4 নাম দিলাম, ঠিক আছে। এখন আমরা জানি যে i ইজ ইকুয়াল টু কি হয়, টোটাল চার্জ বাই টোটাল টাইম। কারেন্টের ডেফিনেশন তো এটাই ছিল। তাহলে i1 এর জায়গায় আমি যদি লিখি q1 বাই t, এটাকে যদি লিখি q2 বাই t, এটাকে যদি লিখি q3 বাই t, আর i4টাকে যদি লিখি q4 বাই t, মানে আমি ধরে নিচ্ছি i1 কারেন্ট মানে হচ্ছে t কোনো একটা স্পেসিফিক টাইম t তে q1 চার্জ প্রবেশ করেছে এই নোডাল পয়েন্টে, i2 রিপ্রেজেন্ট করেছে কোনো একটা স্পেসিফিক টাইম t তে q2 পরিমাণ চার্জ এন্টার করেছে এই নোডাল পয়েন্টে বা এই জাংশন পয়েন্টে, i3 রিপ্রেজেন্ট করেছে কোনো একটা স্পেসিফিক টাইম t তে এই জাংশন পয়েন্টে q3 পরিমাণ চার্জ এন্টার করেছে। তাহলে i1 ইজ ইকুয়াল টু q1 বাই t লিখতে পারি, i2 ইজ ইকুয়াল টু q2 বাই t লিখতে পারি, i3 ইজ ইকুয়াল টু q3 বাই t লিখতে পারি, i4 ইজ ইকুয়াল টু q4 বাই t লিখতে পারি। তাহলে t গুলো কেটে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি q1 প্লাস q2 প্লাস
Q3 ইজ ইকুয়াল টু Q4, অর্থাৎ এইটা প্রকাশ করছে যতটা চার্জ এই জাংশন পয়েন্টে এসেছে ততটাই চার্জ এই জাংশন পয়েন্ট থেকে বেরিয়ে গেছে। এটা রিপ্রেজেন্ট করছে ইনওয়ার্ড চার্জ, এটা রিপ্রেজেন্ট করছে আউটওয়ার্ড চার্জ, এটা রিপ্রেজেন্ট করছে ইনওয়ার্ড চার্জ, এটা রিপ্রেজেন্ট করছে আউটওয়ার্ড চার্জ। অর্থাৎ এই জাংশনে যতটা চার্জ এসেছে এই জাংশন থেকে ততটা চার্জ বেরিয়ে গেছে। তাহলে বেসিক্যালি কিরচফ কারেন্ট ল অফ কনজারভেশন অফ চার্জকে রিপ্রেজেন্ট করেছে। বেসিক্যালি কিরচফ কারেন্ট ল অফ কনজারভেশন অফ চার্জকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কিরচফ কারেন্ট ল রিপ্রেজেন্ট করছে ল অফ কনজারভেশন অফ চার্জ, এটাই তো হচ্ছে কেসিএল। তাহলে কেসিএলটা আর কিছুই নয়, কেসিএলটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ চার্জ। তাহলে এইটাকে যদি ভেঙে লেখো তাহলে আলটিমেট এটাই আসছে, মানে কোনো একটা জাংশনে যতটা চার্জ এসে ঢুকেছে, যতটা চার্জ ঢুকেছে ওই জাংশন থেকে ততটা চার্জ কিন্তু বেরিয়ে গেছে। বাংলা ভাষায় কিন্তু লিখে নেবে। আই থিঙ্ক তোমাদেরকে আমি কিরচফ কারেন্ট ল বোঝাতে পেরেছি, নোট ডাউন করে নাও। দেখো কিরচফ কারেন্ট ল সব থেকে ভালো বুঝতে পারবে যদি তুমি অঙ্ক করো। তো কিরচফ কারেন্ট লকে ভালো করে ফিল করার জন্য তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে। ছবিটা দেখতেই পাচ্ছ, একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, এখানেও 15 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকেছে, এইখানেও 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকেছে। তোমাকে এখানে আই এর মান বের করতে হবে, তোমাকে আই এর মান বের করতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটু কমপ্লিকেশন রয়েছে। এখানে ধরে নাও i1 কারেন্ট আছে, এখানে i3, মানে এখানে i1 কারেন্ট যাচ্ছে, এখানে i3 কারেন্ট যাচ্ছে, এখানে i2 কারেন্ট যাচ্ছে, এখানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তোমাকে সিম্পল i এর মান বের করতে হবে। তোমাকে i1 এর মানও বের করতে হবে না, i2 এর মানও বের করতে হবে না, i3 এর মানও বের করতে হবে না। তুমি i এর মান কি করে বের করবে? অঙ্কটা অতিরিক্ত সহজ অঙ্ক, অঙ্কটা অতিরিক্ত সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা নিজেরা একবার চেষ্টা করে দেখো। তোমাদের অনেকের মাথায় অঙ্কটা দেখে মনে হবে আবার এত বড় অঙ্ক করব কি করে। একটুখানি চেষ্টা করো, তারপরে ভিডিওটা দেখবে। আমি আমার কাজ করছি। দেখো এইখানে ভেতরে কি আছে আমার দেখার দরকার নেই, তুমি দেখো কতটা কারেন্ট ঢুকেছে এইখানে, মানে এই সিস্টেমটাতে কতটা কারেন্ট ঢুকেছে। কত ঢুকেছে? 15 ঢুকেছে, এখানে 15, এখানে 3। তাহলে টোটাল ইনওয়ার্ড কারেন্ট কত? টোটাল ইনওয়ার্ড কারেন্ট কত? টোটাল ইনওয়ার্ড কারেন্ট কত? তাহলে 15 প্লাস 15 প্লাস 3, তাহলে 15 15 30, 30 আর 3 33, 33 অ্যাম্পিয়ার, 33 অ্যাম্পিয়ার। তাহলে কিরচফ কারেন্ট ল কি বলছে? কোনো একটা জায়গাতে যতটা পরিমাণ কারেন্ট আসবে ততটা পরিমাণ কারেন্টই কিন্তু বেরিয়ে যাবে। তাহলে অবশ্যই আউটওয়ার্ড কারেন্টের মানটাও 33 অ্যাম্পিয়ারই হবে, আউটওয়ার্ড কারেন্টের মানটাও আমার 33 অ্যাম্পিয়ারই হবে। তাহলে আই এর মান কিন্তু 33 অ্যাম্পিয়ার হবে। এবারে কোয়েশ্চেনে আই এর মান বের করতে দিয়েছিল, কিন্তু আমি খুশি হব যদি তুমি i1 এর মান বের করতে পারো, i2 এর মান বের করতে পারো, i3 এর মান বের করতে পারো। এখন তুমি i1 i2 i3 কিভাবে বের করবে? তুমি লক্ষ্য করে দেখো, এইটা তো একটা জাংশন পয়েন্ট, এটা তো একটা জাংশন পয়েন্ট। এখানে যদি কিরচফ কারেন্ট ল যদি লাগাও তাহলে তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ কারেন্ট এসেছে এই জাংশনে, কতটা পরিমাণ কারেন্ট এসেছে, 15 অ্যাম্পিয়ার কারেন্ট এসেছে। তাহলে আমি যদি এইখানে এই কনসেপ্টটা লাগাই যে ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়াল টু আউটওয়ার্ড কারেন্ট, মানে কোনো একটা জাংশনে যতটা পরিমাণ কারেন্ট এসেছে ততটা পরিমাণ কারেন্ট কিন্তু বাইরের দিকে বেরিয়ে গেছে। তাহলে এসেছে কতটা পরিমাণ কারেন্ট? 15 অ্যাম্পিয়ার কারেন্ট। বেরিয়েছে কতটা কারেন্ট? 8 অ্যাম্পিয়ার বেরিয়েছে, এখানে i1 অ্যাম্পিয়ার বেরিয়েছে। তাহলে 8 প্লাস i1, তাহলে ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়াল টু হবে 8 প্লাস i1, অবশ্যই অ্যাম্পিয়ার, এরও একক অ্যাম্পিয়ারই হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে i1 ইজ ইকুয়াল টু 15 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 7 অ্যাম্পিয়ার অ্যান্সার। তাহলে i1 এর মান আমার 7 অ্যাম্পিয়ার হয়ে গেল। এবারে তুমি লক্ষ্য করে দেখো i2 এর মান কি করে বের করতে পারবে? এই জাংশনে কতটা পরিমাণ কারেন্ট এসেছে, কতটা পরিমাণ কারেন্ট ঢুকেছে এই জাংশনে? 15 ঢুকেছে আর 8 ঢুকেছে। তাহলে 15 8 কত অ্যান্সার? 15 8 কত? 23। তার মানে কতটা পরিমাণ কারেন্ট ঢুকেছে? 23 অ্যাম্পিয়ার ঢুকেছে। 23টাকে লিখছি
15 প্লাস 8 অ্যাম্পিয়ার এটা ঢুকেছে এই জাংশনে। তাহলে এই জাংশন থেকে কতটা পরিমাণ কারেন্ট বেরোবে? অবশ্যই 23 অ্যাম্পিয়ারই বেরোবে। তাহলে এইটাই হবে I2 এর মান। তাহলে I2 ইজ ইকুয়াল টু হবে 23 অ্যাম্পিয়ার। তাহলে I1 পেয়ে গেছি, I2 পেয়ে গেছি। এবারে আমাকে I3 এর মান বের করতে হবে। I3 এর মান তুমি এই জাংশন থেকে বের করতে পারো বা এই জাংশন থেকে বের করতে পারো। এই জাংশন থেকে যখন বের করছো তুমি I1 এর মান পেয়ে গেছো, I এর মান পেয়ে গেছো 33। তাহলে ঢুকছে কত? ঢুকছে হচ্ছে I2 ঢুকছে, I2 এর মানটা হচ্ছে আমার 23। I3 ঢুকছে, আমি I3 এর মান জানি না। আর বেরোচ্ছে কত? বেরোচ্ছে 33, বেরোচ্ছে 33। তাহলে I3 এর ভ্যালু কত হবে? অবশ্যই 10 অ্যাম্পিয়ার হবে। এটা তো আমি কিরচফ ল লাগালাম এই পয়েন্টে। যদি কিরচফ ল আমি এই পয়েন্টে লাগাতাম তাহলে কতটা পরিমাণ কারেন্ট ঢুকছে? I1 ঢুকেছে আর 3 ঢুকেছে। I1 এর ভ্যালু হচ্ছে 7 আর 3, তাহলে টোটাল ঢুকেছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে বেরোবেও 10 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে I3 এর মান 10 অ্যাম্পিয়ার হবে। দেখলে কত সহজে হয়ে গেল। তাহলে এইভাবেও তুমি এই পয়েন্টটাও কেসিএল লাগাতে পারো, এই পয়েন্টটাও কেসিএল লাগাতে পারো। ঠিক আছে? তো যাই হোক, অঙ্কটা দেখে তোমাদের বড় মনে হচ্ছিল, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি বড় ছিল না, অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্ক ছিল। ঠিক আছে? এরকম আরো অঙ্ক করাচ্ছি, আপাতত এটা নোট ডাউন করো। এই অঙ্কতে তোমাকে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টের মান বের করতে হবে। তুমি যদি নর্মাল নিয়মে এই অঙ্কটা করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা করতে তোমার সমস্যা হবে। কিভাবে তুমি অঙ্কটা করবে? তুমি কি এখানে সিরিজ প্যারালালের কনসেপ্ট লাগাবে? পারবে না লাগাতে। তুমি করে দেখতে পারো। আমি বলবো ভিডিওটা পজ করে অঙ্কটা একবার চেষ্টা করো, দিয়ে দেখবে কোনোভাবেই অঙ্কটা তোমার হচ্ছে না। দেখবে আমি বলে দিলাম যে কোনোভাবে অঙ্কটা হচ্ছে না, কিন্তু আমি বলবো তুমি চেষ্টাটা করে দেখো। চেষ্টা যদি না করো তাহলে তুমি বুঝতে পারবে না কখন তুমি এই ট্রিক লাগাবে। এই ট্রিক মানে যে ট্রিকটা আমি এখন তোমাদেরকে শেখাতে চলেছি। আগে অঙ্কটা নর্মাল নিয়মে চেষ্টা করে দেখো, দেখো করতে পারছো কি পারছো না। যদি করতে পারছো তাহলে কেন পারছো, যদি করতে পারছো না তাহলে কোন কারণের জন্য অঙ্কটা করতে পারছো না, দিয়ে পরে ট্রিকে আমি আসছি। দেখো আমি তো এটুকু বুঝতে পারছি যে এই ব্যাটারির মধ্যে যতটা পরিমাণ কারেন্ট যাবে এই 6 ওহমের মধ্য দিয়েও সেম কারেন্ট যাবে। তাহলে আমি বলতে পারি এই 80 ভোল্টের ব্যাটারি আর এই 6 ওহমের রেজিস্ট্যান্স এই দুটো সিরিজ কম্বিনেশনে আছে। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম যে একটা ব্যাটারি আর একটা রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে আমি ইচ্ছে মতো, আমি আমার প্রয়োজন মতো ব্যাটারি আর রেজিস্ট্যান্সের পজিশনকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি। তাহলে এই যে 80 ভোল্টের ব্যাটারিটা রয়েছে, এই 80 ভোল্টের ব্যাটারির পজিশনটা আমি ইন্টারচেঞ্জ করব। এই 80 ভোল্টের ব্যাটারিটাকে এইখান থেকে লাগিয়ে এইখান থেকে সরিয়ে আমি এইখানে লাগাবো। ঠিক আছে? তাহলে এই 80 ভোল্টের ব্যাটারিকে আমি এইখান থেকে সরিয়ে এখানে লাগাবো, এখানে লাগাবো। এটা হচ্ছে 80 ভোল্ট লাগাতে পারি। এবারে নেক্সট স্টেপ হচ্ছে আমি ম্যাক্সিমাম জিরো ফাইন্ড আউট করার চেষ্টা করব। ম্যাক্সিমাম জিরো কথাটার মানে কি? ধরে নাও যে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট, এই পয়েন্টের পোটেনশিয়াল স্বাভাবিক 0 ভোল্টই হবে, আর এই পয়েন্টের পোটেনশিয়ালও আমার 0 ভোল্ট হবে, কারণ সিঙ্গেল ওয়্যার দিয়ে যোগ করা আছে। এখন এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 ভোল্ট হয়, আর যেহেতু মাঝখানে একটা ব্যাটারি রয়েছে আর এই পয়েন্টের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করা হয়েছে, তাহলে অবশ্যই এই পয়েন্টটা হাই পোটেনশিয়াল হবে এবং এই পয়েন্টের পোটেনশিয়াল 20 ভোল্ট হবে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল আমার 20 ভোল্ট হবে, এই পয়েন্টের পোটেনশিয়াল আমার 20 ভোল্ট হবে। তার মানে এই পয়েন্টের পোটেনশিয়ালও আমার 20 ভোল্ট হবে, আর এই পয়েন্টের পোটেনশিয়াল আমার 20 ভোল্ট হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই যে 5 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, এই 5 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 20 ভোল্ট হচ্ছে। রেজিস্ট্যান্স কত আছে? 5 ওহম আছে। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তুমি ওহমস ল লাগিয়ে দেখতে পারো যে কারেন্টের মান এখানে 4 অ্যাম্পিয়ার যাবে, কারণ V ইজ ইকুয়াল টু IR। তাহলে 4 অ্যাম্পিয়ারের কারেন্ট এর মধ্য দিয়ে যাচ্ছে, ফ্লো করছে, কারণ 5 ওহমের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 20 ভোল্ট। তাহলে V ইজ ইকুয়াল টু IR এই কনসেপ্টটা লাগিয়ে তুমি দেখতে পাচ্ছ যে 20/5 ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এবার তুমি লক্ষ্য করে দেখো এর বিভব যদি 0 ভোল্ট হয়
তাহলে এর বিভব কত হবে? অবশ্যই 80 ভোল্ট হবে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল 80 ভোল্ট হচ্ছে, আর এই দুটো মানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 60 ভোল্ট হচ্ছে। এটা 80 ভোল্ট, এটা 20 ভোল্ট। আর আমরা জানি কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে, আর যেহেতু ভোল্টেজ ডিফারেন্স 80 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 60, তাহলে 60 ভোল্ট ভোল্টেজ ড্রপ এই 6 ওহমের মধ্যে হচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, অর্থাৎ ওহমস ল লাগিয়ে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে ভি বাই আর। ভি যেহেতু 80 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 60, তাহলে 60 বাই 6 ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে কারেন্ট 4 অ্যাম্পিয়ার, এইখানে কারেন্ট 10 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে কত কারেন্ট যাচ্ছে? দেখো এইখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এইখানে হলো 4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে একটা জাংশন পয়েন্ট পেলাম, এই যে জাংশন পয়েন্ট পেলাম, এই 20 ভোল্টটাকে একটু এদিক করে লিখি, 20 ভোল্ট এই জাংশন পয়েন্ট হলো। এই জাংশন পয়েন্টে কতটা পরিমাণ কারেন্ট ঢুকছে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকেছে। কতটা পরিমাণ কারেন্ট বেরোচ্ছে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়েছে। এখন যেহেতু ঢুকেছে বেশি, বেরিয়েছে কম, তাহলে এখনো 6 অ্যাম্পিয়ার জমে আছে। তাহলে অবশ্যই এখান থেকে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে, এখানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে। তাহলে এইখানে যে কারেন্টের মান হবে সেটা 6 অ্যাম্পিয়ার হবে। এটা আমি কিরচফ কারেন্ট ল লাগিয়ে পেলাম। তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে আমি কারেন্টের মান ইজিলি বের করতে পারলাম। 4 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার আর 6 অ্যাম্পিয়ার। আমার অ্যান্সার অ্যান্সার অ্যান্সার। তোমাকে কোশ্চেনে বলে দিত যে এখানে i1 কারেন্ট যাচ্ছে, এখানে i2 কারেন্ট যাচ্ছে, এখানে i3 কারেন্ট যাচ্ছে, i1 i2 i3 এই কারেন্টের মান কত হবে? বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। তোমাকে এই সার্কিটে আই এর মান বের করতে হবে, অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে কত কারেন্ট যাচ্ছে বের করতে হবে। কিভাবে অঙ্কটা করবে? আগের অঙ্কের ট্রিক লাগিয়ে কিন্তু এই অঙ্কটা করতে হবে। তোমরা যদি, আবার বলছি, তোমরা যদি সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের ট্রিক যদি লাগাও তাহলে কিন্তু এখানে অঙ্কটা হবে না। আগের অঙ্কটা যে ট্রিকে করেছি এই অঙ্কটা সেম ট্রিকে করতে হবে। আর ছায়া প্রকাশনী বইয়ে যেমন কেভিএল কিরচফ ভোল্টেজ ল লাগিয়ে অঙ্কগুলো যেভাবে করা আছে, তোমরা যদি ওই নিয়ম লাগিয়ে এইখানে অঙ্কটা করতে যাও তাহলে অঙ্কটা হবে, হবে না নয়, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। তাই জন্য আমার রেকমেন্ডেশন হবে তোমরা যদি আগের ট্রিক দিয়ে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করো। আমি চেষ্টা মানে তোমরা আগে অঙ্কটা নিজে চেষ্টা করো, দিয়ে দেখো কোথায় অসুবিধা হচ্ছে। যদি পেরে যাও তাহলে ভেরি গুড, যদি না পারো তখন ভিডিওটার হেল্প নাও, কিন্তু চেষ্টাটা একবার করবে। ঠিক আছে? তো যাই হোক, আমি অঙ্কটা করছি। আমি দেখতে পাচ্ছি যে এই ব্যাটারি সিরিজ কম্বিনেশনে রয়েছে, কারণ এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে এর মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে, স্বাভাবিক। এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে এর মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে। তাহলে এই দুটো ব্যাটারি যেহেতু সিরিজ কম্বিনেশন, তাহলে আমি এই দুটো ব্যাটারিকে একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারি। এবার সিঙ্গেল ব্যাটারি দিয়ে যখন রিপ্লেস করছি তখন আমাকে খেয়াল রাখতে হবে যে ব্যাটারিগুলো একে অপরকে সাপোর্ট করছে না অপোজ করছে। আমি দেখতে পাচ্ছি ফার্স্ট ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে সেকেন্ড ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যোগ করা আছে। তার মানে কোথাও না কোথাও কানেকশনটা হচ্ছে এর পজিটিভের সাথে এর নেগেটিভ। তার মানে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এই দুটো ব্যাটারি কিন্তু একে অপরকে সাপোর্ট করছে। কারণটা আমি আগের ভিডিওতে, এর আগের অঙ্কতে বারবার বলেছি, আমি আর বলছি না বারবার ধরে। যেহেতু এই ব্যাটারি দুটো একে অপরকে সাপোর্ট করছে, তাই জন্য আমি এই ব্যাটারিটি মুছে দেব, এই ব্যাটারিটা মুছে দেব। দিয়ে পরে আমি একদম এটাকে 5 + 5 10 ভোল্ট করে দেব, এটাকে একদম 10 ভোল্ট করে দেব। ঠিক আছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো যে এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু সিরিজ কম্বিনেশনে রয়েছে, আর সিরিজ কম্বিনেশনে যদি থাকে তাহলে 5 + 5 10 করে দেব। কোনো প্রয়োজন নেই এটাকে রাখার, আমি একদম 10 ওহম করে দেব। ঠিক আছে? আমি একদম 10 ওহম করে দিচ্ছি, একদম 10 ওহম করে দিচ্ছি, 10। আবার লক্ষ্য করে দেখো এইখানে এই দুটো ব্যাটারি সিরিজ কম্বিনেশনে রয়েছে,
সিরিজ কম্বিনেশনে যদি থাকে তাহলে আমাকে দেখতে হবে যে এই দুটো ব্যাটারি একে অপরকে সাপোর্ট করছে না অপোজ করছে। যেহেতু এই ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এই ব্যাটারির পজিটিভ প্রান্তর সঙ্গে কানেকশন রয়েছে, অর্থাৎ দুটো আইডেন্টিক্যাল প্রান্ততে কানেকশন রয়েছে, তাহলে আমি বলতে পারি যে এই দুটো ব্যাটারি কিন্তু একে অপরকে অপোজ করছে। আর অপোজ যদি করে তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তো 5 - 5 = 0 ভোল্ট হয়ে যাবে। তার মানে এই ব্যাটারি লাগানো না মানে থাকা যা না থাকাও তা, 0 ভোল্ট হয়ে যাচ্ছে। তো 5 - 5 0 হয়ে যাচ্ছে। তাই জন্য এই ব্যাটারি বেসিক্যালি থাকছে না। ঠিক আছে, এই দুটো ব্যাটারিকে আমি বাদে দিয়ে দিলাম। এবারে দেখো, তুমি বলতে পারো যে স্যার আপনি সব তো 5 দিয়ে করেছেন। হ্যাঁ, 5 দিয়ে করেছি, আমি ইচ্ছে করে করেছি। কেন করেছি? কারণ যাতে করে ক্যালকুলেশনটা সুবিধা হয়। তোমরা চাইলে বই থেকে অনেক অঙ্ক রয়েছে, করতেই পারো, জাস্ট ক্যালকুলেটর ইউজ করতে হবে। আমার উদ্দেশ্য যেহেতু অঙ্কের মেথডটা বোঝানো, কোথায় এই ট্রিক লাগবে সেটা বোঝানো, কিভাবে ট্রিকটা কাজ করছে, কেসিএল তুমি কিভাবে লাগাচ্ছ বা কেসিএল কিভাবে ওয়ার্ক করছে সেটা যেহেতু বোঝানো, তাই জন্য আমি আর কমপ্লিকেটেড ডেটা নিলাম না, ফ্র্যাকশন দশমিকে কাজ আমি করছি না। ঠিক আছে, তোমরা চাইলে ঘরে প্র্যাকটিস করতেই পারো। এখন লক্ষ্য করে দেখো, এই 5 ওহম যেহেতু সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে এই 5 ওহমটাকে কেটে দিচ্ছি, দিয়ে এটাকে একদম 10 ওহম করে দিচ্ছি। এটাকে একদম 10 ওহম করে দিচ্ছি। এটাকে একদম 10 ওহম করে দিচ্ছি। এবারে বলো অঙ্কটাতে কি রয়েছে? কিছু নেই। আমি এক কাজ করি, এটাকে আমি 0 ভোল্ট ধরছি। হ্যাঁ, এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা অবশ্যই 10 ভোল্ট হবে। এটা অবশ্যই 10 ভোল্ট হবে। এবার এটা যদি 0 ভোল্ট হয়, এর সাথে ব্যাটারির পজিটিভ প্রান্তের কানেকশন রয়েছে, তাহলে এটা হাই ভোল্টেজ হবে। আর এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তের কানেকশন রয়েছে, তাহলে এটা লো ভোল্টেজ হবে। ব্যাপারটা কি বললাম বুঝতে পারলে? যেহেতু এই পয়েন্টের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তের কানেকশন রয়েছে, তার মানে এই পয়েন্টের পোটেনশিয়ালের থেকে এই পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে। কত পরিমাণ বেশি হবে? 10 ভোল্ট পরিমাণ বেশি হবে। ঠিক আছে, তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি এই পয়েন্টের পোটেনশিয়াল এর থেকে কম হবে। কত হবে? না 10 পরিমাণ কম হবে। তাহলে 0 থেকে আমি যদি 10 কমিয়ে দিই তাহলে এর পোটেনশিয়াল কত দাঁড়াচ্ছে? -10 ভোল্ট। ঠিক আছে, এবারে তুমি লক্ষ্য করে দেখো যে এই যে 10 ওহমের রেজিস্ট্যান্সটা রয়েছে, এর দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 0। আর এটা হচ্ছে -10। তাহলে অবশ্যই এটা হচ্ছে হাই পোটেনশিয়াল, এটা হচ্ছে লো পোটেনশিয়াল। ভোল্টেজ ডিফারেন্স যেহেতু 10 ভোল্ট, তাহলে কারেন্ট কত যাবে? কারেন্ট অবশ্যই 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। 10/10 = 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, আবার তুমি লক্ষ্য করে দেখো, এই 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত? এটা হচ্ছে +10 ভোল্ট, এটা হচ্ছে -10 ভোল্ট। তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 10 -10 = 20 ভোল্ট। এখন 20 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স রয়েছে এই 10 ওহমের মধ্যে, তাহলে অবশ্যই এর মধ্যে কারেন্ট কত যাবে? এর মধ্যে কারেন্ট যাবে 20/10 = 2 অ্যাম্পিয়ার। এখন 2 অ্যাম্পিয়ার কোন ডাইরেকশনে যাবে? অবশ্যই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে। তো এটা যেহেতু হাই ভোল্টেজ, এটা যেহেতু লো ভোল্টেজ, তাহলে কারেন্ট নিশ্চয়ই এই ডাইরেকশন বরাবর যাবে। কত যাবে? না 2 অ্যাম্পিয়ার যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, এইখানে কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এইখানে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই জাংশনটাতে আমাকে কিরচফ কারেন্ট ল লাগাতে হবে। তো এইটাকে যদি জাংশন ধরি, তাহলে এই জাংশনে কতটা পরিমাণ কারেন্ট আসছে? 2 আসছে আর 1 আসছে। তাহলে টোটাল ইনওয়ার্ড কারেন্ট কত হচ্ছে? 2 + 1 = 3। তাহলে এই জাংশন থেকে আউটওয়ার্ড কারেন্ট অর্থাৎ কতটা পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে? অবশ্যই 3 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে কারেন্ট এর মান এই ডাইরেকশনে 3 অ্যাম্পিয়ার হবে। আর আমাকে আই এর মান বের করতে বলেছে, আই এর ডাইরেকশনটা এটা ছিল। তাহলে অবশ্যই আই এর আমার যে মান আসবে সেটা আই = -3 অ্যাম্পিয়ার আসবে। এটা কিন্তু খেয়াল করবে, অনেকেই কিন্তু 3 অ্যাম্পিয়ার করে দেবে, কিন্তু আই এর ডাইরেকশনটা এই দিকে মেনশন করা আছে, কিন্তু কারেন্ট তো আমার এই ডাইরেকশনে যাচ্ছে না, কারেন্ট তো আমার এই ডাইরেকশনে আসছে। তাই জন্য আই = -3 অ্যাম্পিয়ার হচ্ছে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছ কত সহজে এই অঙ্কগুলো করা যায়। শুধুমাত্র কোথায় কোন ট্রিক লাগছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমি ইচ্ছে করে ভিডিওতে কম অঙ্ক করাই, বেশি অঙ্ক করাচ্ছি না। আমি মনে করি যে যদি আমি সব অঙ্ক করিয়ে দিই তাহলে তোমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। তাই জন্য তোমরা অঙ্ক বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো অঙ্ক আটকায় তোমরা কমেন্ট সেকশনে মেনশন করতে পারো, আমি তোমাদের অঙ্ক কিন্তু সলভ করে দেবো। নোট ডাউন করে নাও। এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে, তোমাকে এখন এই 30 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। এবারে দেখো, এই অঙ্কটা
একটুখানি আলাদা ট্রিকে হবে, অর্থাৎ আগের যে অঙ্ক দুটো আমি করালাম সেই অঙ্ক দুটো যে ট্রিকে হলো ওই ট্রিকে সামান্য চেঞ্জেস নিয়ে আসতে হবে যদি এই অঙ্কটা করতে হয়। আরেকটা কথা বলছি, এই অঙ্কটা কিন্তু নর্মাল মেথডেও করা সম্ভব। আমি আগে অঙ্কটা নর্মাল মেথডে করব, তারপরে আমি তোমাদেরকে ওই ট্রিকটা শেখাবো। দেখো নর্মাল মেথডে আমি কি করে করতে পারি, আমি ধরে নিচ্ছি এই নিচেরটা হচ্ছে 1 নাম্বার সেল আর দ্বিতীয়টা হচ্ছে এই উপরেরটা হচ্ছে 2 নাম্বার সেল। এটা হচ্ছে E1 আর এই 5 ওহমটা হচ্ছে প্রথম সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এই 10 ওহমটা হচ্ছে দ্বিতীয় সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই দুটো সেল এইখানে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে দুটো সেল যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন ইকুইভ্যালেন্ট ইএমএফ E ইজ ইকুয়াল টু কত হয়, E ইজ ইকুয়াল টু হয় E1 বাই R1 প্লাস E2 বাই R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে E1 বাই R1 কত হচ্ছে 10 বাই 5 ইজ ইকুয়াল টু 2 প্লাস E2 বাই R2 20 বাই 10 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই R1 1 এর 5 প্লাস 1 বাই R2 1 এর 10 1 এর 5 প্লাস 1 এর 10। এটা কত হচ্ছে 4 ডিভাইডেড বাই এটা 2 এর 10 প্লাস 1 এর 10 কত হচ্ছে 3 এর 10, 3 এর 10 মানে 10 উপরে গুণ হয়ে চলে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 40 বাই 3। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুটো ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল r ইজ ইকুয়াল টু হবে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে 10 ইন্টু 5 বাই 10 প্লাস 5 মানে 15। তাহলে এটা হচ্ছে 50 বাই 15 ইজ ইকুয়াল টু আসছে তোমার 10 বাই 3। এখন এই সার্কিটটাকে যদি আমি সিঙ্গেল এই দুটো ব্যাটারিকে আমি যদি সিঙ্গেল ব্যাটারি দিয়ে যদি রিপ্লেস করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা হচ্ছে E, এটা হচ্ছে স্মল r আর এটা হচ্ছে তোমার ক্যাপিটাল R। এটা হচ্ছে তোমার 40 বাই 3, এটা হচ্ছে তোমার 10 বাই 3, এটা হচ্ছে তোমার 30 ওহম, এটা হচ্ছে তোমার 30 ওহম। তাহলে সার্কিটে টোটাল কত রেজিস্ট্যান্স আসছে R ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিভাইডেড বাই 10 বাই 3 ইজ ইকুয়াল টু আসছে তোমার 100 বাই 3। তাহলে I ইজ ইকুয়াল টু কত হবে E বাই ক্যাপিটাল R। এটা অ্যাকচুয়ালি টোটাল রেজিস্ট্যান্স হলো আর কি, টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট বলতে পারো, ঠিক আছে। তাহলে I ইজ ইকুয়াল টু আসবে ক্যাপিটাল R প্লাস স্মল r, আর ক্যাপিটাল R প্লাস স্মল r এর মান আমি বের করে ফেলেছি। এটা ছিল তোমার স্মল r, এটা ছিল তোমার ক্যাপিটাল, এটা তোমার ক্যাপিটাল E আর এটা ছিল তোমার R। তাহলে E এর মান আসছিল তোমার 40 বাই 3 আর এখানে আসছিল তোমার 100 বাই 3। তাহলে আমার যে কারেন্টের মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4 বাই 10 ইজ ইকুয়াল টু আসছে 0.4 অ্যাম্পিয়ার। আমি এখান থেকে বুঝতে পারলাম আমার কারেন্টের মান বেরোবে 0.4 অ্যাম্পিয়ার। তো এইটা হচ্ছে আমার নর্মাল মেথডে সেলের প্যারালাল কম্বিনেশনের কনসেপ্ট লাগিয়ে। এবারে আমি অন্য মেথডে দেখাবো, একটা ট্রিকে দেখাবো। আগে তোমরা নোট ডাউন করো, দিয়ে পর সেকেন্ড মেথড দেখাচ্ছি কারণ বোর্ডে জায়গা নেই। এবারে দেখো আমি ট্রিক দিয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করব। এই অঙ্কটাই কিন্তু আগে আমি করিয়েছি, একটু আগেই অঙ্কটা করালাম। ওই অঙ্ক আর এই অঙ্কতে একটা পার্থক্য আছে। আগের অঙ্কতে এই রেজিস্ট্যান্সটা ছিল না, আমার এই রেজিস্ট্যান্সটা ছিল না, এখন এই রেজিস্ট্যান্সটা ঢুকিয়ে দিয়েছি। মনে পড়ছে এই রেজিস্ট্যান্সটা ছিল না, তাহলে এটাকে 0 0 0 ধরছিলাম। এটা যেহেতু 20 ভোল্ট তাহলে এটা 20 চলে আসছিল, এটাও 20 চলে আসছিল, এটাও 20 চলে আসছিল। কিন্তু এখানে 10 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে। তো আমি যদি এখন এইটাকে 0 ভোল্ট ধরি, এটাকেও যদি 0 ভোল্ট ধরি, এটাকেও যদি 0 ভোল্ট ধরি, তাহলে এটা কিন্তু আমি 20 লিখতে পারবো না। কেন? কারণ এখানে রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা এখানে আসবে আমার 10 ভোল্ট, এটা এখানে আসবে আমার 20 ভোল্ট। এবারে লক্ষ্য করে দেখো, এর ভোল্টেজ যদি x হয় তাহলে এর ভোল্টেজও আমার x হবে, এর ভোল্টেজও আমার x হবে, হবে তো? হবে। এবারে কিরচফ কারেন্ট ল কি বলছে? কিরচফ কারেন্ট ল বলছে কোনো একটা জাংশন থেকে টোটাল যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে, কোনো একটা জাংশন থেকে টোটাল যে পরিমাণ কারেন্ট বেরোবে তার অ্যালজেব্রিক সামটা 0 হয়। অর্থাৎ
এটা ধরে নাও জাংশন, এইখানে যদি I1 কারেন্ট বেরোয়, এইখানে যদি I2 কারেন্ট বেরোয়, আর এইখানে যদি I3 কারেন্ট যদি বেরোয়, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। এখন এটা তো বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে এটাকে যদি I ধরি, তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই ব্রাঞ্চে কত, এটা x, এটা x, এটা x, তাহলে এইখানে যে কারেন্ট বেরোচ্ছে, এইখান থেকে যে কারেন্ট বেরোচ্ছে, এইখান থেকে যে কারেন্ট বেরোচ্ছে, তার মানটা অবশ্যই আমার 0 হবে। তাহলে এইখানে কত কারেন্ট যাচ্ছে, x মাইনাস 10/5, এইখানে কারেন্ট যাচ্ছে x মাইনাস 10/5 প্লাস এইখানে কত যাচ্ছে x মাইনাস 20/10, এখানে যাচ্ছে x মাইনাস 20 ডিভাইডেড বাই 10, আর এইখানে কত যাচ্ছে x মাইনাস 0 ডিভাইডেড বাই 30, তাহলে x বাই আমি এটাকে 30 করছি, এটা ইজ ইকুয়াল টু কত আসছে, 0 আসছে। এবারে আমি যদি এলসিএম বের করি, তাহলে এটা হচ্ছে তোমার 6x মাইনাস 10 প্লাস এটা আসছে তোমার 3x মাইনাস 20 প্লাস এটা আসছে তোমার x ইজ ইকুয়াল টু 0। 6x প্লাস 3x কত হচ্ছে 9x, আর এটা x 10x, 10x ইজ ইকুয়াল টু 10x সরি মাইনাস 60 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু আসছে 12 ভোল্ট। x যদি 12 ভোল্ট আসে, তাহলে কারেন্ট I ইজ ইকুয়াল টু আসবে, এটা তো 12 ভোল্ট বেরিয়ে গেল, এটা তো আমার 12 ভোল্ট বেরিয়ে গেল, এটা তো আমার 12 ভোল্ট বেরিয়ে গেল, তাহলে কারেন্ট I এর মান হবে 12 ডিভাইডেড বাই 30, তার মানে 6 দিয়ে কাটছে, 6 2 12, 6 5 30, তাহলে 2 ডিভাইডেড বাই 5, এটা আসছে 0.4 অ্যাম্পিয়ার। দেখো ইজিলি কেসিএল লাগিয়ে অঙ্কটা হয়ে গেল। তাহলে কেসিএল তুমি যদি কেসিএল এর অ্যাপ্লিকেশনে তুমি যদি নিজেকে একটু স্কিলফুল করতে পারো, তাহলে কিন্তু কমপ্লিকেটেড অঙ্কগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, আজকে আমি মোটামুটি দুটো ট্রিক দিয়ে তোমাদেরকে অঙ্ক করা শেখালাম। নেক্সট ভিডিওটাতে এরকম আরো অঙ্ক করাবো। আজকের মতো এতটাই রইলো, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো।